কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনে সোলো লেভেলিং এর সিজন 2 এর 9 নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গতদিন কিন্তু আমরা সোলো লেভেলিং এর 7 এবং 8 নম্বর এপিসোড একটা ভিডিওতে দেখেছিলাম, আর আজকে আমরা সোলো লেভেলিং এর 9 নম্বর এপিসোডের কাহিনী জানবো। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। গত পর্বে আমরা দেখেছিলাম জিন-উ ডেমন কিং ব্যারনকে মেরে ফেলেছিল। সে তখন এলেক্সার অফ লাইফ বানানোর জন্য যে 3টি উপকরণ বা আইটেমের প্রয়োজন ছিল, সে এই 3টি পেয়ে গিয়েছিল। তবে এটিকে বানানোর জন্য তার অনেক হাই ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার প্রয়োজন ছিল। তবে জিন-উ এতদিন শুধুমাত্র তার স্ট্রেংথ এবং স্পিডকে লেভেল আপ করেছে, সে তার ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার দিকে খুব একটা খেয়াল করেনি। তবে তারপরেও সে সাহস করে সিস্টেমকে এলেক্সার অফ লাইফ বানানোর জন্য বলে। কিছুক্ষণের মধ্যেই সেই প্রসেসটা সম্পূর্ণ হয়, আর সে এলেক্সার অফ লাইফের 6টা বোতল পেয়ে যায়। এলেক্সার অফ লাইফ এমন একটা ঔষধ যা খেলে পৃথিবীর যে কোনো রোগই ভালো হয়ে যায়। জিন-উ এটার সাহায্যে তার মায়ের রোগ সারাতে চায়। তার মা ইটারনাল স্লাম্বার নামে এক ধরনের রোগে আক্রান্ত আছে, যে কারণে সে গত 4 বছর ধরে ঘুমিয়েছিল। যাই হোক, তখনই আয়রন সেই হোয়াইট ড্রাগনের লাশ জিন-উর সামনে নিয়ে আসে। এটা দেখে জিন-উ তার অনেক বেশি প্রশংসা করে, কারণ সে অনেক বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে। আসলে এই হোয়াইট ড্রাগন একটা ক্রিয়েচার ছিল, সে কোনো ডেমন ছিল না। তাই জিন-উ চাইলেই এই হোয়াইট ড্রাগনের শ্যাডো এক্সট্রাক্ট করতে পারবে। জিন-উ তখন এই হোয়াইট ড্রাগনের লাশের সামনে অ্যারাইজ বলে। তখন এই ড্রাগনও জিন-উর শ্যাডো আর্মির অংশ হয়ে যায়। সিস্টেম তখন এই ড্রাগনটির একটি নাম রাখতে বলে। জিন-উ তখন এই ড্রাগনটির নাম রাখে কাইসেল। এসেল তখন বলে, এর পিঠে চড়ে তো আমরা খুবই সহজে বাড়িতে পৌঁছতে পারবো, আমাদের বাসায় যেতে সময়ও লাগবে না, আর প্রাসাদে গিয়ে আমরা তো পার্টিও করতে পারবো। তবে জিন-উ যত দ্রুত সম্ভব তত দ্রুত এখান থেকে চলে যেতে চাইছিল, যাতে সে খুবই দ্রুত তার মাকে সুস্থ করে তুলতে পারে। জিন-উ তখন ভাবে, এক এক ফ্লোর করে ফিরে যেতে আমার অনেক বেশি সময় লাগবে। তখন সে দেখতে পায় রিওয়ার্ড হিসেবে তাকে একটি রুইন স্টোন দেওয়া হয়েছে। এটার মাধ্যমে সে আরো একটি অ্যাবিলিটি পায়, আর এই অ্যাবিলিটিটি হচ্ছে শ্যাডো এক্সচেঞ্জ। অর্থাৎ সে যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই তার শ্যাডো আর্মির সাথে জায়গা অদল বদল করতে পারবে। অর্থাৎ সহজ কথায় সে টেলিপোর্ট করতে পারবে। জিন-উ তখন এসেলকে বলে, তুমি একাই ঘরে ফিরে যাও, আমাকে এখন দ্রুত এখান থেকে চলে যেতে হবে, ভাগ্যে যদি থাকে তাহলে আমাদের আবারও দেখা হবে। এটা বলেই জিন-উ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এসেল তাকে এখানে কিছু একটা বলতে চাইছিল, তবে তার আগেই জিন-উ এখান থেকে চলে গিয়েছিল। জিন-উর জায়গায় তখন এখানে একজন শ্যাডো সোলজার চলে আসে। এটা সেই সোলজার ছিল যাকে জিন-উ তার শহরকে পেট্রোলিং করতে বলেছিল বা শহরকে পাহারা দেওয়ার জন্য রেখে এসেছিল। জিন-উ এই সোলজারের সাথে জায়গা অদল বদল করে মেইন শহরে চলে আসে। এই সোলজারের সাথে জিন-উ অদল বদল করে নিজে তো এই শহরে চলে আসে, তবে এই সোলজারটা নিজে এসিলের কাছে পৌঁছে যায়। আর জিন-উ এই পাওয়ারটা প্রতি 3 ঘন্টা পর পর একবার ব্যবহার করতে পারবে। অর্থাৎ সে যেহেতু এখন এটাকে একবার ব্যবহার করেছে, তাই আবারও এটাকে ব্যবহার করতে হলে তাকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপরে সে তার ড্রাগন অর্থাৎ কাইসালকে ডাকে এবং তার পিঠে চড়ে হাসপাতালের দিকে যেতে থাকে। এদিকে হান্টার অ্যাসোসিয়েশনের প্রধান গো গানহি 4র্থ জেজু আইল্যান্ড রেইডের পরিকল্পনা করছিল। তার প্ল্যান অনুযায়ী তারা হান্টারদের অ্যাবিলিটি ব্যবহার করে সেই অ্যান্টদেরকে বা সেই পিঁপড়াদেরকে তাদের কুইন বা রানী পিঁপড়া থেকে আলাদা করে দিবে। এরপর তারা রেডিও ওয়েভ ব্যবহার করবে যেন এই পিঁপড়ারা আর নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে। এরপর অন্য একটি এস র্যাঙ্ক হান্টারের দল এই পিঁপড়াদের বাসায় ঢুকবে এবং এই রানী পিঁপড়াকে মেরে ফেলবে। মানে তোমরা তো জানোই যে রানী পিঁপড়া যদি মারা যায় তাহলে কিন্তু পিঁপড়ারা আর বাঁচতে পারে না। তো
এটাই ছিল মূলত তাদের বেসিক প্ল্যান। তবে তারা জানতো না যে সেই রেডিও ওয়েভ কাজ করবে কিনা। সেখানে যদি কোনো কিছু উল্টাপাল্টা হয় তাহলে তারা পালানোর জন্য একটা ব্যাকআপ প্ল্যান প্রস্তুত করে রাখে। এখন তাদেরকে শুধু হান্টারদেরকে ওই আইল্যান্ডে পাঠাতে হবে। গোগানহি তখন জিনচুলকে জিজ্ঞাসা করে, তুমি কি জিনউর সাথে যোগাযোগ করতে পেরেছো? জিনচুল তখন বলে, না, আমরা এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করতে পারিনি। এরপরে আমরা বেক ইউনহুকে দেখতে পাই। সে তার পুরনো বন্ধুর সাথে বসে একসাথে ডিনার করছিল। তার নাম ছিল মিন বিয়ংগু। সে ছিল একজন এস র্যাঙ্ক হিলার। সে এই দেশের এমন একজন হান্টার ছিল যে অনেক কম বয়সেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। বিয়ং তখন বলে, তুমি সেই আইল্যান্ডে আবারও ফিরে যেতে চাইছো? সেখানে তো তুমি নিজের চোখে ইয়নসুককে মরে যেতে দেখেছিলে, তাই না? এই ইয়নসুক ছিল তাদের তৃতীয় বন্ধু। বেক তখন বলে, এই জন্যই আমাকে সেখানে যেতে হবে। সেই পিঁপড়াগুলো যদি এই দেশে চলে আসে তাহলে এই দেশের অবস্থা ঠিক তার মতোই হবে। বিয়ং তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কবে থেকে আবার দেশপ্রেমিক হলে? বেক তখন বলে, যে কারণেই হোক না কেন আমাকে সেখানে যেতেই হবে। বিয়ং তখন বলে, তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমি সরাসরি না বলে দিচ্ছি, আমি কোনোভাবেই সেখানে যাব না। বেক তখন বলে, আমি তোমাকে নিয়ে যেতে আসিনি, আমি শুধুমাত্র তোমাকে বিদায় জানাতে এসেছি, কারণ হতে পারে এরপর হয়তো আমাদের আর কোনোদিনই দেখা হবে না। বিয়ং তখন বলে, আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, কারণ আমি আর কোনো ধরনের খুন খারাপি দেখতে চাই না। এজন্যই মূলত আমি হান্টার থেকে রিটায়ারমেন্ট নিয়েছি। আমি সরকারি চাকরি করে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই। বেক তখন বলে, তুমি ঠিক বলেছো, হান্টাররাই একমাত্র মানুষ যারা কখনোই স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তবে এ পর্যন্ত আমি এমন কোনো হান্টারদের খুঁজে পাইনি যে লড়াই করতে পছন্দ করে না। মনস্টারদের সাথে লড়াই করা তো হান্টারদের রুটিন হয়ে গেছে। তবে কিছু কিছু মানুষ আছে যারা এভাবে লড়াই করে মজাও পায়। এওকেনের জন্য আবার এটা দরকারি না তো। এরপরে তারা দুজন সেখানে মজা করতে থাকে। এদিকে জিনউ হাসপাতালে চলে এসেছিল। সে দেখতে পায় তার মায়ের গলায় পুড়ে যাওয়ার দাগ রয়েছে। এটা আসলে জিনউর কারণেই হয়েছিল। তবে এর জন্য জিনউর মা তাকে কিছুই বলেনি। জিনউ তখন ভাবতে থাকে এই এলিক্সার অফ লাইফ তার ব্যবহার করা উচিত হবে কি হবে না, কারণ সে জানে না যে এটা ব্যবহার করলে কি হবে। তবে এই সিস্টেম জিনউকে অনেক অসম্ভব জিনিস করে দেখিয়েছে। সে নিজে একজন ই র্যাঙ্ক হান্টার থেকে এস র্যাঙ্ক হান্টার হয়ে গিয়েছে। এজন্য জিনউ সিস্টেমের উপরে ভরসা রাখে। সে তখন এলিক্সার অফ লাইফের বোতল বের করে। এরপর সে এটাকে তার মাকে খাইয়ে দেয়। এরপর এই এলিক্সার অফ লাইফটা কাজ করা শুরু করে। তার মা তখন ধীরে ধীরে ঠিক হয়ে যেতে থাকে। তার গলায় যে পুড়ে যাওয়ার দাগটা ছিল সেটাও তখন মিশে যায়। জিনউ তখন মনে মনে বলছিল, মা জেগে ওঠো, কারণ এখন পর্যন্ত সে যত কিছু করেছিল এই সবকিছুই করেছিল সে মূলত তার মাকে ঠিক করে তোলার জন্য বা সুস্থ করে তোলার জন্য। অন্যদিকে জিনায়েরও আজকে কোনো কাজে মন বসছিল না। আজকে ছিল পূর্ণিমা। কিছুক্ষণ পর জিনউ তার চোখ খোলে আর সে দেখতে পায় তার মা জেগে গেছে এবং সে তার সামনেই বসে আছে। তার মা তখন জিনউকে চিনতে পারে এবং জিজ্ঞাসা করে, তুমি তো জিনউ তাই না? আর আমি কত সময় ধরে এখানে ঘুমিয়ে আছি, আর জিনাহ কেমন আছে? জিনউ তখন বলে, তুমি পুরো 4 বছর ধরে এখানে ঘুমিয়ে আছো আর জিনাহ অনেক ভালো আছে। জিনউর মা তখন জিনউকে বলে, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছিল। সে এখানে জিনউর শরীরে অনেক আঘাতেরও দাগ দেখতে পায়। সে বলে, তুমি নিশ্চয়ই অনেক কঠোর পরিশ্রম করছো। জিনউ তখন কান্না করতে করতে বলে, না, আমি ঠিক আছি। পরের দিন সকালে সেই হাসপাতালের ডাক্তাররা জানতে পারে ইটারনাল স্লিপের একজন রোগী জেগে উঠেছে। এটা শুনে তারা কেউ বিশ্বাসই করতে পারছিল না। জিনাও তখন সেখানে চলে আসে। সে তখন তার মাকে দেখে কান্না করতে থাকে এবং তাকে জড়িয়ে ধরে। জিনউ তখন ভাবতে থাকে তার সকল পরিশ্রম আজ সফল হয়েছে, তার কোনো পরিশ্রমই বৃথা যায়নি। সে এখনই তার আসল রিওয়ার্ড পেয়ে গেছে। অন্যদিকে গোগানহি একটা কনফারেন্সের আয়োজন করে। সে সবাইকে বলে, হান্টার অ্যাসোসিয়েশন 4th জেজু আইল্যান্ড রেড মিশন করতে যাচ্ছে। এই মিশনে আমাদের দেশের এস র্যাঙ্ক হান্টার সহ বিভিন্ন দেশের আরো 10 জন এস র্যাঙ্ক হান্টার এই মিশনে যোগ দিবে। এই মিশনে আমাদের দেশের এস র্যাঙ্ক হান্টার সহ জাপানের আরো 10 জন এস র্যাঙ্ক হান্টার আমাদের সাথে এই মিশনে যোগদান করবে। এস র্যাঙ্কের কম র্যাঙ্কের হান্টাররাও আমাদের সাপোর্ট দেওয়ার জন্য থাকবে। আর এবার আমরা নিশ্চিতভাবে সেই এন্ডদেরকে বা সেই পিঁপড়াদেরকে শেষ করে দিব। এটা দেখে বিয়ং এর মনে পড়ে গতবার সেই আইল্যান্ডে যাওয়ার সময় সে আর ইউনসুক কিভাবে ভয় পাচ্ছিল। তবে ইউনসুক তখন বলে, যারা লড়াই করতে পারে না তারা তো আমাদের চেয়েও অনেক বেশি ভয় পাচ্ছে, তাই না? আর এই কাজটা শুধুমাত্র আমরাই করতে পারবো। আর তাছাড়া আমরা যদি এই কাজটা না করি তাহলে আমাদের এই শহর পিঁপড়াদের বাসস্থান হয়ে যাবে। তখন বেক ঘুমের মধ্যেই বলতে থাকে, আমি তাদেরকে নিজের হাতে শেষ করে দিব। এরপর জিনউ এবং জিনা তাদের মাকে নিয়ে বাসায় চলে আসে। সেই বাসা সম্পূর্ণ অগোছালো হয়ে গিয়েছিল, কারণ জিনউ বাইরে যাওয়ার পর জিনা তাদের বাসা একটুও পরিষ্কার করেনি। এরপর তারা তিনজন মিলে তাদের বাসা পরিষ্কার করা শুরু করে। তাদের বাসাকে আবারও আগের মতো দেখে জিনউ এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে তার এখানে অদ্ভুত এক ধরনের অনুভূতি হচ্ছিল। তার মনে হচ্ছিল সে হয়তো কোনো একটা লাইন ক্রস করে ফেলেছে, যেটা তার ক্রস করা উচিত হয়নি। জিনউর মা তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বাবার কোনো খবর পেয়েছো? সে কি তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? জিনউ তখন বলে, না। জিনউর মাও এটা জেনে গিয়েছিল যে জিনউ একজন এস র্যাঙ্কের হান্টার হয়ে গেছে। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়, কারণ জিনউর বাবাও একজন ফায়ার ফাইটার ছিল এবং পরে সে একজন এস র্যাঙ্কের হান্টার হয়ে গিয়েছিল। জিনউর বাবা একজন ফায়ার ফাইটার হিসেবে সবসময় মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করত। আর এটা দেখেই জিনউর মা মূলত জিনউর বাবাকে বিয়ে করেছিল। আর জিনউ এখন সম্পূর্ণ তার বাবার মতোই হয়েছে। তখন জিনা বলে,
আমিও অনেক পরিশ্রম করছি ডাক্তার হওয়ার জন্য, আমিও অনেক মানুষদের সাহায্য করতে চাই। এটা শুনে জিনউর মা বলে, হ্যাঁ তুমিও তোমার বাবার মতোই হয়েছো। তখনই জিনউর কাছে হান্টার অ্যাসোসিয়েশন থেকে ফোন আসে। এদিকে গোগান হি জিনচুলকে বলতে থাকে, কনফারেন্সের পর থমাস অ্যান্ড্রে নামের একজন আমেরিকান হান্টার আমাদের সাথে যোগাযোগ করেছে। থমাস অ্যান্ড্রে হচ্ছে আমেরিকার একজন ন্যাশনাল লেভেলের এস র্যাঙ্ক হান্টার। আর ন্যাশনাল লেভেলের এস র্যাঙ্ক হান্টাররা নর্মাল এস র্যাঙ্ক হান্টারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। তারা একাই একটা দেশের সম্পূর্ণ মিলিটারির সমান শক্তিশালী হয়। গোগান হি তখন জিনচুলকে বলে, জিনউর সাথে কি তোমাদের কথা হয়েছে? জিনচুল তখন বলে, তার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, সে আর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। গোগান হি তখন জিনউকে বলে, আমরা 4 দিনের মধ্যে এই মিশনে চলে যাব, আর আমি চাই তুমিও আমাদের সাথে এই মিশনে জয়েন করো। লেভেল আপ করার জন্য জিনউর এটা অনেক ভালো একটা সুযোগ ছিল। তবে এখন তো জিনউর মা সুস্থ হয়ে গেছে, তাই লড়াই করার জন্য তার কাছে আর কোনো মোটিভেশন নেই। তখনই হঠাৎ করে জিনউ অনেক পাওয়ারফুল মানা ফিল করতে পারে। গোগান হি তখন বলে, এস র্যাঙ্কের হান্টাররা জিমের মধ্যে প্র্যাকটিস করছে, তাই তোমার সেখানে গিয়ে দেখা উচিত। জিমের মধ্যে আমরা দেখতে পাই হান্টার বেক এবং হান্টার মা নিজেদের মধ্যে প্র্যাকটিস ফাইট করছে। গোগান হি তখন বলে, সেই মানা পাওয়ার হয়তো তুমি এখান থেকেই ফিল করেছো। আর এভাবে এস র্যাঙ্ক হান্টাররা খুবই কম সময়ে একত্রিত হয়। জিনউ দেখতে পায় বেক ইউনহু এখানে হেরে যাচ্ছে। চৈজন ইন তখন বলে, বেক ইউনহু এখন তার সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করছে না, কারণ সে যদি এখন তার সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করে তাহলে সে নিজে একটা মনস্টারে রূপান্তরিত হয়ে যাবে, আর তখন এটা হান্টার মায়ের জন্য অনেক বেশি ডেঞ্জারাস হবে। এখানে কোরিয়ার অলমোস্ট সকল এস র্যাঙ্ক হান্টাররাই ছিল। কিছুক্ষণ পর এখানে জাপানের সেই 10 জন এস র্যাঙ্কের হান্টাররাও চলে আসে। এদের সাথে এখানে গোতো রিওজিও ছিল। তখন একটা মেয়ে জিনউকে দেখে হানেকাওয়াকে জিজ্ঞাসা করে, এই ছেলেটাকে? হানেকাওয়া তখন বলে, তার নাম জিনউ, আর সে রিসেন্টলি এস র্যাঙ্কের হান্টার হয়েছে। সেই মেয়েটা তখন বলে, তাহলে তো সে নিশ্চয়ই অ্যাসাসিন টাইপের হান্টার, তাই না? হানেকাওয়া তখন বলে, না, সে একজন মেস টাইপের হান্টার। গোতো রিওজি তখন জিনউর দিকে তাকায় এবং সে বিশ্বাসই করতে পারে না যে জিনউ একজন মেস টাইপের হান্টার। এদিকে চাহিইনও তখন দেখতে পায় যে জিনউ এখানে চলে এসেছে। যাই হোক, হানেকাওয়া তখন সেখানে বেক ইউনহু আর হান্টার মাকে ফাইট করতে দেখে বলে, এরা দুজন হচ্ছে এই দেশের টপ র্যাঙ্কের হান্টার, তবে তারপরেও আমার কাছে এদেরকে দুর্বল কেন মনে হচ্ছে? তখন পাশ থেকে অন্য একজন বলে, তুমি সবসময় গোতো রিওজিকে ফাইট করতে দেখেছো, এই কারণে তোমার কাছে এস র্যাঙ্ক হান্টারদেরকেও অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। তো তার এই কথাই বুঝতে পারি যে গোতো রিওজি কিন্তু আসলে অনেক বেশি পাওয়ারফুল, মানে সেও সাধারণ এস র্যাঙ্ক হান্টারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। যাই হোক, এই কথাটা নাইট গিল্ডের গিল্ড মাস্টার জংসু শুনে ফেলে। হানেকাও তখন বলে, জংসু, এই নামটা তো আমি আগে কখনোই শুনিনি। এটা শুনে জংসুর অ্যাসিস্ট্যান্ট বলে, জংসু কোনো এস র্যাঙ্কের হান্টার না, সে এ র্যাঙ্কের হান্টার, এ কারণেই হয়তো আপনি তার নাম শোনেননি। তবে তারপরেও আমাদের গিল্ড এই দেশের টপ 5 গিল্ডের মধ্যে একটা। গোতো রিওজি তখন বলে, আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত, এখানে শুধুমাত্র এস র্যাঙ্কের হান্টাররাই যোগ দিবে, শুধুমাত্র তারাই এই ম্যাচটা খেলবে। গোগান হি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তবে এখানে শুধুমাত্র অ্যাসাসিন টাইপের হান্টাররাই ফাইট করবে, কোনো মেজ বা অন্য ধরনের হান্টাররা এই ফাইটে যোগ দিবে না। বেক ইউনহু তখন বলে, আচ্ছা ঠিক আছে, যারা আগে নিচে পড়ে যাবে তারাই হেরে যাবে, আর এই ম্যাচটা আমরা টিম আকারে খেলবো, কারণ জেজু আইল্যান্ড রেইডে আমাদের টিমের মতোই কাজ করতে হবে। এখন এই ম্যাচের জন্য দুইটা টিম রেডি হয়ে যায়। কোরিয়ান টিমে ছিল হান্টার বেক, হান্টার চাহি ইন, হান্টার মা আর হান্টার লিম, আর জাপানিজ টিমেও আরো 4 জন হান্টার ছিল। অর্থাৎ এখানে কোরিয়ান ভার্সেস জাপানিজ হান্টারদের একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে। আর এখানে কিন্তু সোলো লেভেলিং এর সিজন 2 এর 9 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 10 নম্বর এপিসোড থেকেই কিন্তু আমাদের জেজু আইল্যান্ডের আসল রেইড শুরু হবে, মানে 10, 11, 12, 13 এই 4টে এপিসোডে তোমরা পুরো জেজু আইল্যান্ডের আর্কটাকে দেখতে পাবে। সো তোমরা বুঝতেই পারতেছো সেটা কত বেশি ইন্টারেস্টিং হবে। বিশেষ করে সানজিন উ আর অ্যান্ট কিং এর ফাইট অনেক বেশি ইন্টারেস্টিং হবে, এন্ড ওই ফাইটগুলো কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পারবে। আর নেক্সট এপিসোডগুলো আসার সাথে সাথে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।